কতটা শক্তিশালী সেই সময় আমেরিকা ছিল এবং ভারত কিভাবে তার মোকাবিলা করেছিল সেই সময়টাতে? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে 53 বছর আগে ওই 70-71-এর যে পটভূমিকার আজকের ভারতবর্ষ সম্পূর্ণ আলাদা। কারণ তখন আপনারা জানেন যে পৃথিবীতে পুরো পৃথিবীর শক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সরাসরি দুটো ভাগে ভাগ হয়ে যায়। একটা ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যেখানে আমেরিকার নেতৃত্বে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এবং আরেকদিকে ওয়ারশ গ্রুপ, যেখানে রাশিয়ার অবিভক্ত রাশিয়া তখন বিরাট শক্তি, এবং ওয়ারশ গ্রুপে রাশিয়ার নেতৃত্বে বাকি কমিউনিস্ট ব্লক। ভারত ছিল নন অ্যালাইন মুভমেন্ট বা কোন রকম অ্যালাইনমেন্টের মধ্যে না, সেই নন অ্যালাইন মুভমেন্টের মধ্যে ভারত ছিল। এই জায়গাতে কিন্তু প্রাথমিকভাবে ইন্দিরা গান্ধী যখন চেষ্টা করেন, তখন কিন্তু রিচার্ড নিক্সন এবং তার যে সেক্রেটারি অফ স্টেট ছিলেন হেনরি কিসিঞ্জার বেসিক্যালি নিক্সনকে এই প্রভোকেশনটা দেয় যে ভারতকে আমরা কোনো মতেই যেন সাহায্য না করি। কারণ হেনরি কিসিঞ্জারের যে লিনিং, যে কি বলবো, ওর যে পার্সিয়ালিটি বলবেন, সেটা কিন্তু পাকিস্তানের উপর ছিল। কারণ হেনরি কিসিঞ্জার চিরকাল বিশ্বাস করত যে পাকিস্তানের যে রাষ্ট্রনায়ক বা আর্মি জেনারেল যেটা বিশ্বাস করতো যে 1000 কাটস, ভারতকে 1000 টুকরো করে ক্ষতস্থান থেকে রক্তপাত করাবে, সেটাতে উনি বিশ্বাস করতেন, প্রভোকেশন দিতেন এবং সিআইএ এটা সম্পূর্ণ সমর্থন করত। তো আমেরিকা কিন্তু সরাসরি ভারতকে সাহায্য করতে একদমই ওরা ডিনাই করে। আপনি যেটা বলছিলেন যে সপ্তম নৌবহর, 7th ফ্লিটটাকে পাঠানোর কথা বলে, তখন অত্যাশ্চর্যভাবে ভারত কিন্তু অ্যাপ্রোচ করে রাশিয়াকে, কারণ আমেরিকার সঙ্গে কাউন্টার করার মতো শক্তি ছিল তখন একমাত্র রাশিয়া। এবং এই আমি শুনছিলাম খোকন ভাই যে অনেকের কথা বলছিলেন, শ্রদ্ধার কথা, ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সবার, দুটো লোক এই জায়গাটাতে সাংঘাতিক, বেসিক্যালি 3-4 জনের কথা আমি বলবো, যাদের কথা না বললে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের তরফ থেকে ইতিহাসটা সম্পূর্ণ হবে না। একজন ছিলেন আমাদের তৎকালীন মন্ত্রী, ছিলেন প্রণব মুখার্জি, যিনি ইন্দিরা গান্ধীকে প্রচুর ইনফ্লুয়েন্স করেন, কারণ উনি নিজে বুঝতেন বাঙালি হিসেবে যে বাঙালি কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে রয়েছিল সেই সময় আমাদের যে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ, এবং আমাদের পূর্বপুরুষ বা আমাদের ভীষ্ম পিতামহ বলি RN কাও, যে প্রতিষ্ঠাতা ডাইরেক্টর রামেশ্বরনাথ কাও। এর সঙ্গে আমরা যদি তৎকালীন রাশিয়ান প্রেসিডেন্ট লিওনিদ ব্রেজনেভের কথা না বলি, তাহলে কিন্তু ইতিহাস অসম্পূর্ণ থাকে। আমরা তো ডিপি ধরকেও অ্যাড করতে পারি এর মধ্যে, দীপাঞ্জন বাবু। ডিপি ধর আছেন, নিশ্চয়ই আছেন, ডিপি ধর নিশ্চয়ই। ইন্দিরা গান্ধীকে যারা ইনফ্লুয়েন্স করার লোক, রামেশ্বরনাথ কাও, প্রণব মুখার্জি, ডিপি ধর, এরা তো অবভিয়াসলি ছিলেন। কিন্তু লিওনিদ ব্রেজনেভ যখন রুখে দাঁড়ায় আমেরিকার বিরুদ্ধে যে আপনারা যদি 7th ফ্লিট পাঠান তাহলে বাধ্য হব রাশিয়া কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করবে ভারতের পক্ষে দাঁড়িয়ে, এটা একটা টার্নিং পয়েন্ট হয়ে গিয়েছিল। এবং আমরা ইতিহাসে এই কথাটা বললে যে শুধু ভারত আমরা চেষ্টা করেছি, লড়েছি, যে অসম সাহস দেখিয়ে বাংলাদেশের হাজার হাজার যুবক যুবতী, কিশোর, বৃদ্ধ, বয়স্ক লোক যারা মুক্তি বাহিনীতে সামিল হয়েছিলেন, তাদের কন্ট্রিবিউশন কি করে ভুলবো। তারা যে লড়াইটা করেছিলেন, সেই লড়াইটাতে ভারত মর্যাদা দিয়েছিল বাংলাদেশের মানুষের স্বাধীনতার ইচ্ছায়, যে বাংলাদেশ পাকিস্তানের যে স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসবার জন্য যে স্বাধীনতার লড়াই লড়ছিল, সেই স্বাধীনতার লড়াইকে ভারত মর্যাদা দিয়েছিল, যেটা এখনো প্রযোজ্য। আগামী দিনে যদি সেই রকম অবস্থা আসে, বাংলাদেশের বৃহত্তর শক্তি যারা অসাম্প্রদায়িক, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়, এই স্বৈরাচারী শাসন, সাম্প্রদায়িক বা সন্ত্রাসবাদী শাসন থেকে বেরিয়ে আসার জন্য, আমি বিশ্বাস করি যে ভারত সরকার তাকে যথাযথ মর্যাদা দেবে যথাযথ সময়। তো এটা দেখুন, এটা একটা বৃহত্তর প্রেক্ষাপট, মানে 71, 70, 71-এর ভারতবর্ষ আলাদা ছিল, পৃথিবীর পটপরিচিত্র আলাদা ছিল, আর আজকে 2024-এ ভারত অনেক বেশি শক্তিশালী। যেখানে গান্ধীকে লড়াই করতে হয়েছিল সঙ্গে, মাফ করবেন, যেখানে ইন্দিরা গান্ধীকে লড়াই করতে হয়েছিল আমেরিকার সাহায্য পাওয়ার জন্য, সেখানে কিন্তু এখন আমেরিকার যে নতুন সরকার আছে ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে ভারতের সম্পর্ক, বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক অত্যন্ত ভালো। এবং তখন কিন্তু 71 সালের লড়াইটা যেটা ছিল, সেটা শুধু পাকিস্তানের বিরুদ্ধে।
এখন কিন্তু যেটা শুরু হয়েছে 80-র দশক থেকে, যে বিশ্বব্যাপী যে জিহাদ, সাম্প্রদায়িক শক্তিগুলো বা সন্ত্রাসবাদী শক্তিগুলোর ইসলামিক জেহাদ, আমাদের বাংলাদেশের উদারমনা অসাম্প্রদায়িক লোক এবং ভারতবর্ষকে লড়তে হচ্ছে সেই জিহাদের বিরুদ্ধে। তো ইম্প্যাক্ট ডিফারেন্ট, প্রেক্ষাপট ডিফারেন্ট। তবে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি সেই বাংলাদেশের যে আত্মাকে আমরা স্যালুট জানাতাম 71 সালে, বাংলাদেশে সে আত্মা মরে যায়নি। যথাসময়ে তারা ঘুরে দাঁড়াবে, আমাদের সম্পূর্ণ সহযোগিতা থাকবে, শুভেচ্ছা থাকবে। যে ক্ষেত্রে কথা হচ্ছিল যে উনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কেন? কারণ বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধার পরিবার, যারা এই দেশটাকে স্বাধীন হতে দেখেছে, তাদের কাছে আজ আবেগ, কারণ মুক্তিযোদ্ধাদের উপর আক্রমণ করা হচ্ছে। তাহলে কি প্রকৃত চিত্রটা এরকম? মুক্তিযুদ্ধ প্রেমী, স্বাধীনতা প্রেমী বাংলাদেশিরা তারা সত্যি আজ আবেগপ্রবণ, কারণ বাংলাদেশ আজ বিরোধী শক্তির হাতে চলে যাচ্ছে। দেখুন, এখন বাংলাদেশে এই সন্ত্রাসবাদী বা সাম্প্রদায়িক মৌলবাদী শক্তিগুলো, ওরা শুধু যে বাংলাদেশের জনগণ, শুধু যে সনাতনী হিন্দু সমাজ, অসাম্প্রদায়িক বৃহত্তর ইসলামিক ধর্মাবলম্বী সমাজ, এখানে এরা হিন্দু মুসলমানও করছে না। যে সাম্প্রদায়িক শক্তি বা সন্ত্রাসবাদী শক্তির সঙ্গে যারা নেই, যে আওয়ামী লীগের কর্মী হতে পারে, এমনকি সে বিএনপির একটা বড় অংশের কর্মী হতে পারে, যারা সন্ত্রাসবাদীদের এই অত্যাচার মেনে নিচ্ছে না। সনাতনী হিন্দু সমাজ তো ডেফিনেটলি সবার উপর আক্রমণ করছে। এই আক্রমণটা আমার মনে হয় খোকন ভাই যে আবেগপ্রবণ হচ্ছেন, যে এই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী শক্তি এরা কিন্তু নিছক বাংলাদেশের মানুষের ওপর আক্রমণ করছে না, এরা আক্রমণ করেছে বাংলাদেশের চিরন্তন আত্মার উপর। যে আত্মাকে আমরা এক সময় ভাবতাম, আমি এখনো ভাবি, যে বাংলাদেশ আর আমাদের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সংস্কৃতি বলুন, আমাদের ভাষা বলুন, খাদ্যাভ্যাস বলুন, এভরিথিং আমাদের সেম। আমি এই খোকন ভাইকে আমি ভালো মতোই আমার পরিচিত। আমি একটা সময় আমি আমি সবসময় বলি, আমি এখনো বলি, আমিও বাংলাদেশে, আমার বাবা ঠাকুরদারা বাংলাদেশের মানুষ, ময়মনসিংহের মানুষ। আমি বলতাম সবসময় যে আগে আমি বাঙাল, তারপর বাঙালি, তারপর ভারতীয়। এই যে বাংলাদেশের যে আত্মার আমাদের সম্পর্কটাকে, এটাকে এরা করেছে, এটাকে এরা হত্যা করেছে এই সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী শক্তিগুলো। এটা বাংলাদেশ নয়। এবং আমি বিশ্বাস করি, যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জন্ম দিয়েছে, যে বাংলাদেশ কাদের সিদ্দিকীর মতো মানুষকে জন্ম দিয়েছে, যে বাংলাদেশ হাজার হাজার মুক্তিযোদ্ধার জন্ম দিয়েছে, সেই বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এই সাম্প্রদায়িক শক্তি, এদের পতন হবেই হবে, সময়ের অপেক্ষা। এরা সব থেকে বড় যেটা ভুল করেছে, যে ভারতবর্ষকে প্ররোচনা দিচ্ছে, ভারতবর্ষকে চাইছে যুদ্ধে জড়িয়ে দিতে। এর দাম এরা পাবে। এই সাম্প্রদায়িক শক্তিগুলোকে আমরা গুড়িয়ে শেষ করে দেবো, এতে কোনো সন্দেহ নেই। একটু সময়ের অপেক্ষা।